দেখুন আমরা আমরা ফ্যামিলি মেম্বাররা কেউই চাচ্ছি না বাবার লাশটা কাটাছেঁড়া হোক। আমরা দাফন করতে চাচ্ছি নর্মালি, আপনার অনুমতি প্রার্থনা করছি। আমি অস্বীকার করছি না, প্রত্যেকটা ফ্যামিলিতে ঝামেলা থাকে, কিন্তু আপনারা যেটা করছেন সেটা অসামাজিক, জঘন্য, ঘৃণার কাজ। দাফন করতে দিবি না মানে বাবার চাইতে তো সম্পত্তির ভাগাভাগি বিষয়টা বড় হয়ে গেল। না না, তোর কথা মতো মানে তোর যুক্তি মতো তুই তো মানুষ না, তুই এখন পশু। তুই আশপাশের কোনো একটা গরুর খামারে চলে যাবি, গরুর পাশে গিয়ে ঘুমাবি। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আপনার বোন কোথায়? দিনাজপুরে যাওয়ার আগে কি কি ক্ষতি করে গেছে, কি কি করছে? কি করছো? কি করছে? তুমি আমাকে আমি তো বুঝতে পারছি না, কিছু বুঝতে পারতেছেন না না? জনির পা কে ভাঙছে? ও বাইক অ্যাক্সিডেন্ট করেছে? বাইক অ্যাক্সিডেন্ট করছে না, আপনি আপনার বোন গুন্ডা দিয়ে মেরে জনির পা ভেঙে দিচ্ছে, তাই নাকি? আচ্ছা, এটা যদি করতে পারতাম তাহলে তো ভালোই হতো। আপনি গুন্ডা পান্ডা দিয়ে আমার বাবার অফিস দখল করেছেন কেন? কোন অধিকারে? যদি বলি তোমার অধিকারে, মাত্র 2 সপ্তাহের জন্য লেখা পেলাম। এই 2 সপ্তাহের মধ্যে আপনি আর আপনার বোন মিলে আমার পুরো ফ্যামিলিটা ডিস্ট্রয় করে দিলেন। আমরা ভাই বোন মিলে তোমার ফ্যামিলি ধ্বংস করেছি মানে? তাহলে কি করছেন আপনি? মানে আমার ফ্যামিলিকে উদ্ধার করে দিয়েছেন। আপনি আর আপনার বোন মিলে আমার বাবাকে অপমান করছেন। সেই অপমানের শোক সহ্য করতে না পেরে, আমার আব্বা আত্মহত্যা করছে। আমি এই মুহূর্তে আপনার বোনকে তালাক দিলাম। কি করলি? আমি যা করছি ঠিকই করছি। আপনার বোনকে শাস্তি দিচ্ছি, এবার আপনাকে আমি চাপ। আমার আব্বা আপনার কারণে মারা গেছে, আপনি আমার বাবাকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছেন। আপনাকে আমি এখন পুলিশে দিব। চলেন পুলিশে চলেন। অপু প্লিজ, তুমি আমার কথা শোনো। আমি আপনার কোনো কথা শুনবো না। অপু, এসব কথা বলে তোমাকে কে উত্তেজিত করেছে? তোমার সৎ ভাই জনি? হ্যাঁ জনি। তুমি নেপাল যাওয়ার আগে তোমার বাবার সম্পদ নিয়ে তোমাদের 2 ভাইও পড়তেছে, সম্পদ নিয়ে টানাটানি হয়েছিল, এসব ভুলে গেছো? না ভুলিনি তো, আমার সব মনে আছে, ভুলিনি আমি। তাহলে তুমি জনির কথা কি করে বিশ্বাস করো? তোমার কি একবারও মনে হয়নি যে জনি এসব কথা বানিয়ে বলছে? জনি যে এসব কথা বানিয়ে বলছে তার প্রমাণ কি? কি প্রমাণ? প্রমাণ দেখতে চাও? জি, আমি প্রমাণ দেখতে চাই। আমি প্রমাণ ছাড়া কিচ্ছু বিশ্বাস করি না। এটা কি? তুমি যখন নেপাল গিয়েছো, এই চান্সে তোমার ছোট ভাই জনি তোমার বাবাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমি তো তোমাকে কোনোভাবেই ট্রেস করতে পারছি না, তোমার কোনোভাবে তোমাকে পাচ্ছি না। এরপরে আমরা যখন খবর পেলাম যে তোমার বাবা কোথায়, খুঁজতে খুঁজতে তখন জানলাম যে জনি তোমাদের সম্পদের বেশিরভাগই সে তোমার বাবার কাছ থেকে দলিল করে দিয়ে গেছে। এরপরে সে আমাদের সঙ্গে খুবই খারাপ আচরণ করছে। আমার বোন কাঁদতে কাঁদতে শেষ। সে তো আমাদেরকেও মেরে ফেলার জন্য চেষ্টা করছিল। এই সুযোগকে সে নিয়েছে, আমাদের নামে মিথ্যা বলে তোমার কান পোড়া দিয়ে তোমার কানধারী করেছে। এবার বুঝতে পারছো? আমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে ফেলেছি। আমি যদি না থাকতাম তাহলে আমার বোনকে মেরে যেত না। ও মাই গড, এটা আমি কি করলাম? সাদেক, খুবই ভালো হয়েছে, ওরে পায়ে গেলাম। একটা জলজন্ত মানুষ এই জায়গায় দাঁড়ানো আমরা খেয়ালই করি নাই। আচ্ছা, এই বাড়িতে সুইসাইড করে নাকি একজন মুরব্বী মারা গেছে? এই বাড়িতে সুসাইড করে মরে গেছে, এসব গুজব আপনাকে কানে দিছে কেডা? এই গুজব হবে কে? ফেসবুকে তো এটা ভাইরাল।
এই যে জনির আব্বা সুইসাইড করে মারা গেছে। জনির আব্বা সুসাইড করছে এটা সত্যি কথা, তবে তো এই বাড়িতে না, অন্য জায়গায়। এই এই জনিরা এই বাড়িতে থাকে না, এখানেই তো ফ্ল্যাটে থাকে। আরে ভাই, এই মুরব্বীর 2টা বিয়ে হয়েছে, মানে 2 পক্ষ। বড় পক্ষ 13 নম্বর রোডে থাকে, আর ছোট পক্ষ এই বিল্ডিং এর উপরে থাকে, বুঝেছেন? জনি ভাই হচ্ছে ছোট পক্ষের লোক। মাঝে মধ্যে মুরব্বী এই বাড়িতে এসে থাকতো। ও আচ্ছা আচ্ছা, এই ঘটনা 13 নাম্বার রোড। আচ্ছা, প্যাচ খাইছে, হ্যাঁ প্যাচ খাইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে তো আমাদের কোনো কাজ নাই। না, না, না। আমরা 13 নম্বর রোডে গিয়ে একটু খোঁজ খবর নেই। হ্যাঁ চলো। এই দাঁড়ান, কি আটকেলি কেন? ওই যে আমার সেসব খবর কি, এই যে আমার বলে বিয়ে দিয়ে দেবেন, সেসবের খোঁজ খবর তো দিলেন না কিছু। ও হ্যাঁ হ্যাঁ, ওর বিয়ে শাদীর ব্যাপারটা নিয়ে যে আমরা কত প্ল্যানিং করতেছি, আপডেটটা জানা? হ্যাঁ, শোনো, আপডেট হলো 6 তলা বাড়ির মালিক, একমাত্র মেয়ে, বিরাট বড় লোক, অনেক টাকা পয়সার মালিক। 4টা গাড়ি 4টা গাড়ি আছে, একটা গাড়ি তুমি ব্যবহার করতে পারবা। আর ওরা দিছি তোমার বায়োডাটা, ছবি দিছি, চিন্তা ভাবনা করতেছি, চিন্তা ভাবনা করে আপডেট আমাকে জানাবো। আমাদের জানাবি। কবে 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 জানাবে একটু বলুন তো? আরে পাগল, কবে জানাবে সেটা আমরা কি করে কই? আপনারা জানাবেন না মানে? আপনারা না জানাইলে কে জানাবে? এই দায়িত্ব তো আপনাদের। আপনাদের কথা মতো আমি অলরেডি চাকরি ছেড়ে দিছি। 1 তারিখ থেকে আমি আসবো না, এই অ্যাপার্টমেন্টের সভাপতির কাছে আমি জানাই দিছি। আরে তুই পুরাই বলদ একটা। আরে তুই এত তাড়াতাড়ি চাকরি ছাড়তে যাবি কে? তুই জানিস বিয়ের আসর থেকে কনে ভেঙে যায়, অনেকের বিয়ে ভেঙে যায়, আর তুই এর মধ্যে চাকরি ছেড়ে হাত পা ছেড়ে বয়ে থাকলে হইব? মাত্র তোর বিয়ের কথাবার্তা শুরু হইছে। হ্যাঁ, এ ভাই, এইসব কথা বললেন না তো। আপনারা যখন মেম্বার করার জন্য আমার কাছ থেকে 1000 টাকা ফি নিছিলেন, তখন কিন্তু এইসব কথা আমার জানান নাই। তখন কি বলছিলাম? আপনারা বলছিলেন যে আমার একদিনের মধ্যে বড় লোক বাড়িতে বড় লোকের জামাই বানাই দেবেন। সেই থেকে আমি স্বপ্ন দেখতে দেখতে আমার নির্ঘুম রাত কেটে চলে যাচ্ছে। দেখেন চোখের নিচে দেখেন কালো দাগ পড়ে গিয়েছে, কিন্তু কই আপনাদের কোনো খোঁজ খবর নাই। লাটিমের মতো এরা মানে আরাম করে ঘুরাইতেছেন, কিন্তু এটা হইল না তো। এত অস্থির হওয়ার কিছু নয়, মানে অস্থিরতায় সে পাগল হয়ে যাবে। স্বপ্ন দেখতে থাক, স্বপ্ন দেখতে তো টাকা পয়সা লাগে না। আর কতদিন স্বপ্ন দেখবো এইভাবে? হ্যাঁ, আচ্ছা এই পাগলরে কিভাবে বুঝাই? হ্যাঁ আচ্ছা, একটা পরিবারে শুধু কি পাত্রী থাকে? বাবা মা ভাই বোন মামা চাচা দুলাভাই খালু টালু কত কিছু, হ্যাঁ। সবার মতামত নিয়েই তো বিয়েটা হয়। হ্যাঁ, তো তারা ওই মতামত দিতেছে না কেন? আরে একটা পরিবারের 10 জনের ভিতর মনে কর 9 জন রাজি, একজন যদি বেইকা বসে তাইলেই তো বিয়ে ভাঙা যায়। তুই আল্লাহর কাছে দোয়া কর যেন তোর ব্যাপারে সবাই রাজি হয়। আরে বেটা, ধৈর্য ধরলে মেওয়া ফলে, সবুরে মেওয়া ফলে। আচ্ছা বুঝছি, আপনার এই মেয়ের পরিবারের নাম্বারটা দেন, মোবাইল নাম্বারটা দেন, আমার কাছে দেন। সাদেক, ও কি পাগল হয়ে গেছে? ও কার নাম্বার চায়? এই 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 তুই মেয়ে বাড়ির মোবাইল নাম্বার কি করবি? শোনেন, আমি নিজে তাদেরকে ফোন দিয়ে তাদের সাথে কথা বলবো। এই এই বেটা, এই তুই কথা কবি মানে? আমরা কথা কইতেছি তা তো হইতেছে না তোর? না, হইতেছে না। আপনি মোবাইল নাম্বারটা দেন, আমি রেগুলার ফোন দেবো। রেগুলার ফোন দিয়ে কি করব? সবসময় খোঁজ খবর নেব, তারপরে দরকার হলে আমি মিষ্টি নিয়ে ওই বাড়ির উপরে যে হাজির হব। বোঝেন নাই? তাহলে আমার সাথে সরাসরি দেখা হয়ে গেল মেয়ের, তাহলে কি হইব? আগে থেকে একটু ভালোবাসাটা জন্ম নিব, আমাদের ভিতরে একটু ভালো বোঝাপড়া হইব। বোঝেন নাই? দেন। আরে বলদ্রের ঘরে বলদ্রে, পাত্র কি কখনো কোথাও যায় নিজের বিয়ের কথা বলতে পারে? তুমি বলতে পারে? তখন কি কবে? তোরে স্যাবলা কবে, স্যাবলা আলা বাসাল কবে, বলদ কোথাকার। আরে মেয়ে যদি বইলা বসে এই ছেলে হঠাৎ করে আমাদের বাড়িতে চলে আসছে, এই ছেলে তো ফাত্রা, এই ছেলের কোনো ব্যক্তিত্ব নাই, পার্সোনালিটি নাই, তখন কি হবে? তারপরে যদি না করে দেয় তখন তো তুমি আমও হারাবা, সালাও হারাবা। টেনশন করার কিছু নাই, আমরা আছি। হ্যাঁ, আমরা পাশে আছি। আমরা 2-1 দিনের ভেতরেই আপডেট দিব, তাই হ্যাঁ, না? আমরা দেখবো, আচ্ছা, আমরা দেখবো। চলো, চলো। বুঝলাম না, সত্যি কথা পাচ্ছে না মিছে কথা পাচ্ছে। এর আগে করতো ছিনতাইকারী ব্যবসা, তারপরে করলো কি বাটপারি, তারপরে কি করলো সাদাবাজি, এখন ঘটকালি করতেছে। আসলে কি এটা সঠিক নাকি বেঠিক? 1000 টাকাও দিয়ে দিলাম, গরিব মানুষের তো যত জ্বালা। হে আল্লাহ, এই যে 1000 টাকা দিছি, তুমি একটু খেয়াল রেখো যেন আমার কাজটা হয় তাড়াতাড়ি, যেন বড় লোক বাড়ির জামাই হতে পারি। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পস বিস্কুট, একটু জায়গা বুঝে খান।
এই কি তুলে দে। কি এটা? তুমি এটা পেলে কোথায়? কোথায় পেলাম সেটা তো প্রশ্ন না। এত বড় চুরি করতে পারলি? বাবার অফিসের ডলার থেকে চুরি করা হয়েছে, মানে তোমার বউ আর তোমার শালা মিলে এই চুরিটা করছে। ছি ভাইয়া ছি, তুমি একটা চোরকে বিয়ে করছো, ছি। আজকে আমার পা ভাঙছে বলে তুমি আমার গায়ে হাত তুলতে পারছো? তা নাহলে কিন্তু আমি তোমাকে মেরে মেরে রাস্তায় একদম রক্তাক্ত করে ফেলতাম। তোমার সাহস আছে তুমি আমাকে মারছো। তুই এত বড় চিটারি করলি? হ্যাঁ, আমার অ্যাবসেন্সে বাবার কাছ থেকে সমস্ত দলিল লিখে নেওয়ার মানে এত বড় ক্রাইমটা তুই করলি? লিখছি, কিন্তু বাবার কাছে তো সিগনেচার করে নি নাই। আমার তো মনে হচ্ছে বাবা আত্মহত্যা করেনি, তুই বাবাকে খুন করে আত্মহত্যার নাটক সাজিয়েছিস। বাবাকে খুন করছো তোমরা, তোমার শালা তোমার বউ মিলে বাবাকে খুন করছে, এই জন্য তো পোস্টমর্টম করতে দিচ্ছ না। মারো, থেমে গেছো কেন? মারো, লাঠি মারো। আমার বউ তার ভাইয়ের নামে আর যদি একটাও মিথ্যে কমপ্লেন দিস, লাঠি মারতে মারতে তোকে কিন্তু মাটিতে পিষে ফেলবো। ফেলো না, তোকে তো মানা করে নাই তো। মেরে ফেলো না আমাকে, তোমরা তো অনেকবার চেষ্টা করছো কিন্তু করতে পারো না। আজকে এরা সবাই আছে না, এরা সবাই সাক্ষী থাকবে। মেরে ফেলো আমাকে, ওরা সবাই মিলে সাক্ষী দিবে। এই জাল দলিল করতে গেলি কেন? আব্বা আমাকে অফিসে ডাকছিল, ডেকে কিছু দলিল আমাকে সিগনেচার করাইছে। আমি জানতাম না সেই দলিলগুলো হতে আমার নামে যে ফ্ল্যাট আর জায়গা লিখে দিয়েছিল সেগুলো বাবা নিজের নামে আবার করে নিচ্ছে। কারণ এটা কিভাবে আমি মেনে নিব যে বাবা যে সম্পত্তিগুলো আমার নামে লিখে দিচ্ছে সে আবার সেইগুলো আবার তার কাছে নিয়ে নিচ্ছে। আচ্ছা, আপনারা এই সম্পদ নিয়ে মারামারি কামড়া কামড়ি পরে করতে পারবেন না? সেই সকাল থেকে লাশটা এখানে পড়ে আছে, এই লাশটাকে আর কত কষ্ট দিবেন বলেন আপনারা? বাবা যে সম্পদগুলো আমার নামে লিখে দিচ্ছে সেই সম্পদগুলো আমি যতক্ষণ পর্যন্ত ফিরে পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত এই লাশটা এক চুল পর্যন্ত উঠবে না। বাবার যে সম্পদগুলো সেটার দাবিদার হচ্ছে আমরা দুই ভাই এক বোন আর আমাদের দুই মা। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যারা যারা যে ভাগটুকু পাবে সেই ভাগই দিতে হবে, তার এক চুল এদিক ওদিক হলে আমি মেনে নেব না। আচ্ছা, আপনার বাবা তো অনেক সম্পত্তি, এইগুলা নিয়ে আপনারা যে যে কামড়া কামড়ি করতেছেন, মারামারি করতেছেন, আমার ব্যাপারটা দেখেন। আমার বাপের তো কিচ্ছু নাই, তারা তো আমার জন্য কিছুই রেখে যায় না। তা আমরা কি তার আমার দেখতেছি না আমার আব্বারে? আপনার আব্বা যদি আপনার জন্য কিছু না রেখে যেত তাহলে কি আজকে আপনারা এরকম করতে পারতেন? তার লাশটার এইভাবে কষ্ট দিতে পারতেন? এভাবে সারাদিন ফেলায় রাখতে পারতেন? বলেন। বাচ্চা, তুই এত কথা বলতেছিস, এত জ্ঞান দিতে আসছিস কেন? হ্যাঁ, আমার বাবা যতগুলো সম্পত্তি আমার নামে লিখে দিয়েছি ওগুলো না পাওয়া পর্যন্ত আমি ওনাকে এখান থেকে এক চুলও নড়তে দিব না। ঠিক আছে, আপনাদের লাশ আপনারাই পাহারা দেন। সারাদিন লাশ পাহারা দিতে হুদে, আমরা আমাদের কাজে যাই। এই ভাই সবাই আসুন। তার মানে তুই বাবার লাশ কবর দিতে দিবি না, তাই তো? না, দিদি দিব না। আচ্ছা ঠিক আছে, প্রচুর গন্ধ বেরো, তুই সারা রাত বসে বসে বাবার লাশ পাহারা দিবি। এখন চলে যাচ্ছ কেন? হ্যাঁ, চলে তো যাবাই, কারণ তুমি তো তোমার সম্পত্তি ঠিকই বুঝে পাইছো। উল্টা আমার সম্পত্তির উপর ভাগ বসাচ্ছ, তোমার সম্পত্তির উপর তো আমরা ভাগ বসাচ্ছি না। বাবা তুমি এটা কি করে গেছো? যা সম্পত্তি তুমি আমাকে দিচ্ছ এগুলো কিভাবে তুমি আবার তোমার নামে ফেরত দিয়ে নিছো? আর তোমার বড় ছেলে সেগুলো নিয়ে প্রতারণা করতেছে, সব কিছু দখল করতেছে। বাবা কেন এই বিপদে ফেলে গেছো আমাকে? না দিলে না দিতা দিয়ে আবার কিভাবে ফেরত দিচ্ছ তুমি এগুলা? এই দাঁড়া, পালাচ্ছিস কেন? পালালে তো তোরই সমস্যা হবে। স্যার, ভয়ে পালাইছি স্যার, পুলিশ দেখলে আমার ভয় করে স্যার। ভয়ের কিছু নাই, আমি যা যা প্রশ্ন করব সব সত্যি সত্যি উত্তর দিবি।
জি স্যার বলেন। যে ভদ্রলোক আত্মহত্যা করলো রহিম সাহেব, উনি কি এ বাড়িতে থাকতো? জি স্যার, ওই যে রমজান মাস গেল, হ্যাঁ হ্যাঁ, তখন উনি আসছিল, তার আগে আর আসা যাওয়া করিনি। তার ছেলে ওই 7 তলায়, মানে জনি ভাই, সে থাকে, তার কাছে আসা যাওয়া করেছে স্যার। উনি কেমন মানুষ ছিল? স্যার এই বাপ আর বেটা দুটাই বদের হাড্ডি স্যার। আমার একদিন ধরে মারছিল। কেন মারছিল কেন? স্যার গরিব মানুষ এই জন্যই মারছিল, আর ওই ধনীরা কোনো অপরাধ করলে ওই গরিবের উপরেই দোষ চাপায়। এর আগে এক ঘটনা ঘটছিল, সেই দোষও আমার উপর দিছিল, তাই এইটাই আমি আবার অস্বীকৃতি জানাইছি। তারপরে 2 বাপ বেটা মিলে আমারে মারছিল। আমি যদি ধনী হইতাম এই বাপ আর বেটারে ইচ্ছা মতো মারতাম স্যার। এর জন্যই তুই ধনী হোস নাই। এখন বল, ওই বাপ বেটার মধ্যে সম্পর্ক কেমন ছিল? খুবই খারাপ ছিল স্যার। আমি তো মাঝে মধ্যে উপরে যাওয়া আশা করতাম, গিয়া দেখতাম বাপ ছেলের ভিতরে সবসময় ঝামেলা লেগেই আছে। একজন আর একজনকে খুন করতে চায়, সুযোগের ব্যবহার চাই ওরা, বুঝছেন? এইরকম তর্কাতর্কি হতো, এবং আমি মাঝে মধ্যে মনে করতাম যে কখন কে খুন হয় আর এই দোষটা এসে আমার উপর পড়বে স্যার। খুব ভয়ে ভয়ে থাকতাম স্যার। কেন তোর উপর দোষটা পাবে কেন? স্যার বুঝলেন না ব্যাপারটা? এই মনে করেন যে উপরে যদি কোনো কিছু হয়, মনে করেন একজন আর একজন খুন করে, সবার আগে কার কাছে আসবো? এই দারোয়ানের কাছে আসবো। আর আমি যখনই যাওয়ার সাথে সাথে যেটা দিয়ে খুন করা হয়েছে সেই ছুরি মনে করেন আমার হাতে ধরাই দিব, দিয়ে সব দোষ আমার উপরে দিয়ে দিব, বুঝেন নাই? এটা আমি জসিম মান্না সিনেমায় বহুতবার দেখছি স্যার। কারণ ওই দিন শেষে এই যে মনে করেন গরিব মানুষের উপরে সব দোষ চাপে। আপনি তো বোঝেনই সেই ব্যাপারটা। স্যার 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 এই যে এই আপা সব জানে স্যার। আমি, কি নাম আপনার? আমার নাম বেলি। কেন? আপনি জনিকে চেনেন? চিনি না, আমি চিনি না। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আপনি এরকম মিথ্যা কথা কিভাবে বললেন? হ্যাঁ, আপনি চেনেন না মানে? জনি ভাইয়ের সাথে আপনার বহুত দিন ধরে সম্পর্ক, এটা আমি নিজে জানি, এবং আপনি ওই বাসায় যাওয়া আশা করতেন। বেশ কয়েকবার জনি ভাইয়ের আব্বা আপনার ঘাট ধরে বেয়ারি করে দিছে। এসব কি মিথ্যা কথা? হ্যাঁ, একটা থাপ্পড় দিব। তোর মাথা ঠিক আছে? তুই এসব আবল তাবল কি বলতেছিস? এই আবল তাবল বলতেছি মানে? একদম উল্টাপাল্টা কথা কবেন না। আমি যা কইতেছি এইটাই ঠিক স্যার। আমি যা করতেছি সব ঠিক। এই বাড়িতে কাজ চরিত্র কি রকম, কার বাসায় কি হয় না হয়, আমি কিন্তু সব জানি স্যার। এই প্যাটের ভিতরে হজম করে রাখছি, একদম লোড করে রাখছি, বোঝেন নাই? আর ওই যে উনারে তো সে দেখতে পারতো না, জনি ভাইয়ের আব্বা, বোঝেন নাই? এবং সে মাঝে মধ্যে বলতো যে এই বুড়া বেটা মরে গেলেই সব সমস্যার সমাধান হবে, বুঝছেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। স্যার সব মিথ্যা কথা। জনি ভাইয়ের আব্বাকে তো আমি কোনোদিন দেখি না, আর ওদের বাসায় যাও তো দূরের কথা। আমি বলি একদম সত্যিটা, আমরা সেম অ্যাপার্টমেন্টে থাকি, মাঝে মাঝে সিঁড়িতে অথবা ছাদে দেখাই, তো এই পর্যন্ত কথা, এর বেশি আর কিছু না। ও আমার নামে বানায় ইচ্ছা মতো মিথ্যা কথা বলতেছে। স্যার আমি কিন্তু ওর মিথ্যা কথা আর নিতে পারতেছি না। স্যার বলছিলাম না, এই গরিব মানুষের কথা আর কোনো মূল্য নাই। তারা সব রীতিমতো এখানে যারা আছে সবাই অপরাধ করে, আমার উপরে দোষ চাপায়। ওই যে গরিব মানুষ, সব আমার দোষ। দেখছেন, প্রমাণ নেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওনার সাথে একা কথা বলবো। থ্যাংক ইউ স্যার। কথায় আছে না, এই অ্যাপার্টমেন্টের সবার 20 দিন আর এই দারোয়ানের 1 দিন। ঠিক আছে যাও, আমি কথা বলছি ওনার সাথে। জি স্যার। ওকে। আচ্ছা, জনির সাথে আপনার রিলেশন কতদিনের? বিশ্বাস করেন স্যার, জনি ভাইয়ের সাথে আমার কোনো ধরনের রিলেশন নাই। আমরা তো সেম অ্যাপার্টমেন্টে থাকি, এই কারণে মাঝে মাঝে কথা হতো, এর বেশি তার সাথে আমার আর কিচ্ছু না। ওদের বাবা ছেলের সম্পর্ক কেমন ছিল? স্যার আমি না কিচ্ছু জানি না, তার বাবার সাথে আমার কোনোদিন দেখাই হয় নাই। বিশ্বাস করেন স্যার, ওর বাবা যে মারা গেল তারপর তার বাবাকে আমি মোবাইলের ভিডিওতে দেখছি। আচ্ছা, জনি কি ড্রাগ অ্যাডিক্টেড ছিল? আই মিন, ও কি কোনো নেশা টেশা করতো? এই ব্যাপারে তো আমি আসলে কিছু জানি না স্যার, কিন্তু চেহারা দেখে মাঝে মাঝে এমনই মনে হয়। ও একদিন না আমার সাথে অনেক রাফ বিহেভ করছে, তখন আমার মনে হয়েছে উনি হয়তো ড্রাগ অ্যাডিক্টেড হতে পারে। ওরে ঘুষ দিয়ে আনা নিয়ে চলে যেতে পারবে, কেউ কিছু বলবে না। কিন্তু দারোয়ান তো আপনার নামে কমপ্লেন করে গেল। তোমার সম্পত্তির প্রতি এত লোভ, বাবার লাশ আটকে তুমি সম্পত্তি আদায় করতে চাচ্ছ? তুমি মানুষ? এ কি, লাশ এখনো ওই অবস্থাতেই আছে, আপনারা এখনো মীমাংসা করেন নাই? ওই এর সাথে জড়িত আছে, আমি ওরে চিনি। ওরা সবাই মিলে